This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. চেনা দুঃখ, চেনা সুখ, চেনা চেনা হাসি মুখ, চেনা আলো, চেনা অন্ধকার। আসল ব্যাপার হচ্ছে এই চেনা শব্দটা, এই চেনা বিষয়টা খুব গুরুত্বপূর্ণ, জানেন তো। সেটা হচ্ছে পরীক্ষার হলেই হোক বা রাজনীতির ময়দানে, চেনা বিষয়টা ইম্পর্ট্যান্ট। দেখুন, পরীক্ষার হলে কী হয়, চেনা প্রশ্ন এলে হাত খুলে লিখতে বসে যান। তেমনই রাজনৈতিক লড়াইয়ে যদি চেনা প্রতিপক্ষ সামনে আসে, তাহলে মন খুলে দু চার কথা বলা যায়। তিলোত্তমার ধর্ষণ আর খুনের প্রতিবাদে যে আন্দোলনটা এই দিন 20 ধরে যে আন্দোলনটা শেষ হচ্ছে না, চলছে প্রথম থেকেই এই আন্দোলনটার একটাই চরিত্র ছিল, অরাজনৈতিক। এবার মাঝখান থেকে কি হচ্ছিল, ওই অরাজনৈতিক চারপাশে এরকম এত লোকের প্রতিবাদের ছড়াছড়ি দেখে কারুর বেশ হাঁড়ির হাল হয়েছিল, জানেন তো। ওই বেড়াল যেরকম মাছের কড়ার পাশে ঘুরঘুর করে, তেমন ইস্যুটার চারপাশে এই মাঝখানের কয়েকদিন ধরে রাজনৈতিক নেতারা ঘুরপাক খেয়েছেন। কিন্তু এটা বলে ঝাঁপিয়ে পড়তে বোধহয় একটু সংকোচ বোধ করেছেন, অথবা জায়গা পাননি। লাফাতেও তো একটুখানি ফুটিংস দরকার হয়, সেটা পাননি। কিন্তু 3টে ঘটনা বোধহয় তাদের সব সংকোচ, দ্বিধা, দ্বন্দ্ব একদম ধুয়ে মুছে সাফ করে দিয়েছে। ঝাঁপিয়ে পড়েছেন তারা। 1 নম্বর, গতকালের নবান্ন অভিযান। 2 নম্বর, নবান্ন অভিযানে গোলমাল পাকানোর অভিযোগে যাদের ধরা হয়েছিল, ওই পুলিশের ওপর হামলার অভিযোগে যাদের ধরা হয়েছে, সেই ধৃতদের ছাড়াতে বিজেপির লালবাজার অভিযান। আর 3 নম্বর, আজকের 12 ঘন্টার সাধারণ ধর্মঘট, যেটা বিজেপি ডেকেছিল। দেখুন, নবান্ন অভিযানকেও যথাসম্ভব অরাজনৈতিক রাখার একটা চেষ্টা হয়েছিল, এটা দেখেছি আমরা। নামের দিক থেকেও তাই ছিল। পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের নামে এই কর্মসূচিটা নেওয়া হয়েছিল। বলা হয়েছিল যে ছাত্রছাত্রীদের বাইরেও সমাজের সর্বস্তরের মানুষ এতে আসুন, অংশ নিন, রাজ্যের প্রত্যেকটা বাড়ির থেকে অন্তত একজন আসুন। এই বার্তাটা আয়োজকরা দিয়েছিলেন, এটা ঠিক। কিন্তু সেটা অনেকে দেখেও দেখেননি, জানেন তো। এটা যেরকম ওই সিগারেটের প্যাকেটে লেখা থাকে না, স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, সেটা ধূমপায়ীরা ইচ্ছে করে দেখেন না, আছে জানেন, দেখেন না, চোখ বুজে থাকেন। ঠিক সেই রকম ওই ছাত্র সমাজের পোস্টারে এইরকম সবাইকে যোগদানের আহ্বানটা সবাই দেখেও দেখেননি, চোখ বুঝেছিলেন একটা বড় অংশ। কারণ তাদের মনে হয়েছিল ওই একটা ছিদ্র দিয়েই রাজনীতির সঙ্গে অজান্তেই জড়িয়ে পড়ার একটা সম্ভাবনা রয়েছে, যে সংযোগটা তারা অত্যন্ত সন্তর্পণে এতদিন ধরে এড়িয়ে আসছে। দেখুন, গতকালের নবান্ন অভিযান আর আজকের সাধারণ ধর্মঘট, এই দুটোর মধ্যেই কিন্তু একটা ফ্যাক্টর হচ্ছে কমন। দুটোই অত্যন্ত সুসংগঠিত আন্দোলন, এটা মেনে নিতে হবে। দুটোর মধ্যেই একটা নির্দিষ্ট পরিকল্পনার ছাপ রয়েছে, যার জন্যে ওই নবান্ন অভিযানটা সেটা যথেষ্ট নজর কাড়তে সক্ষম হয়েছে, যেটা এর আগে বিজেপির নবান্ন অভিযান পারেনি। এর আগে বিজেপির কোনো আন্দোলন কর্মসূচিতেই এই সুসংহত ব্যাপারটা দেখা যায়নি, এটা সুস্পষ্ট প্ল্যানিংয়ের ছাপ। এবার এই পর্যন্ত শুনে কেউ বলতে পারেন যে আজকের ধর্মঘটে না হয় বিজেপি ছিল, কিন্তু কালকের নবান্ন অভিযান, সেখান তো ঘোষিতভাবে বিজেপি ছিল না। ঠিক, কালকে নবান্ন অভিযানে যাদের গ্রেফতার করে লালবাজারে নিয়ে যাওয়া হয়েছিল, তাদের ছাড়াতে বিজেপির ঘোষিত কর্মসূচি থাকলেও নবান্ন অভিযানে তো বিজেপি সরকারিভাবে অংশ নেয়নি। তাহলে কালকের ওই রকম একটা কর্মসূচি, যেটা দফায় দফায় প্রশাসনকে একদম নাজেহাল করে ছেড়েছিল, রাজ্যের সর্বোচ্চ প্রশাসনিক দপ্তর ওই নবান্নের দোরগোড়ায় চলে গেছিল, সেই আন্দোলনটা কে সংগঠিত করলো? সেখানেই তো আসল প্রশ্নটা। আরএসএস নাকি গোটা পরিকল্পনাটাই করা হয়েছিল বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের তত্ত্বাবধানে?
বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধিরাই কি কালকের অভিযান এবং আজকের বন্ধ এই দুটো কর্মসূচি দূর থেকে মনিটরিং করলেন? এটা একটা বড় প্রশ্ন ঘুরপাক খাচ্ছে চারপাশে। তার কারণ ওই চেনা আন্দোলনের অচেনা ছন্দ জিনিসটা তো সাম্প্রতিককালে দেখা যায়নি, এলো কোত্থেকে? সেটার পেছনে তাহলে কার হাত? এটা বুঝেই কি চেনা ছন্দে ফিরলেন আজ মমতা বন্দ্যোপাধ্যায়? ওই দক্ষিণে খোলা জানালার হাত, গাঙ্গুলি গ্রুপ আপনার পছন্দ বোঝে। এই শহরে নিজের মতো ঘরকে ভালোবাসা। গাঙ্গুলি গ্রুপ, ভরসার বসতবাটি। আমি জাজ দিয়ে বলতে চাই না, কিন্তু জাজমেন্ট নিয়ে বলবার অধিকার আমি একজন আইনজীবী হিসেবে জিজ্ঞেস করছি। বলুন, মহারাষ্ট্রের কোর্ট বনধকে নিষিদ্ধ ঘোষণা করতে পারে। বন দেখেছিল বিরোধী দল, মহারাষ্ট্র হাইকোর্ট বললেন বন্ধ ইল্লিগাল, বন্ধ হবে না। কেরালা হাইকোর্ট তার আগে বনধকে নিষিদ্ধ করেছেন। কলকাতায় তো সাধারণ মানুষ আমি শুনেছি পিল করেছিল। আপনাদের উচিত ছিল না একটু নড়ে চড়ে বসার? আমি আইনজীবীদের বলবো, মনে রাখবেন, বিজেপিকে এই জায়গাটা কোর্টে ছেড়ে দেবেন না। দেখুন, আজকে 28শে আগস্ট, আজকে এই সাধারণ ধর্মঘটটা ছিল 12 ঘন্টার, এবং এটা তো স্বীকার করতে হবে যে একটা প্রভাব পড়েছে। এটাকে একদম অস্বীকার করার কোনো উপায় নেই। দোকানপাট অনেকটাই খোলা ছিল, আবার বহু জায়গায় বন্ধও ছিল, এবং এটা স্বতঃস্ফূর্তভাবে কোথাও গিয়ে যেন লোকজনের রাস্তায় না বেরোনোটাও চোখে পড়েছে। ফলে পুরোপুরি ব্যর্থ এটা তো বলা যাবে না। দেখুন, এর আগে মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন প্রকাশ্য কোনো সভায় শেষবার বক্তব্য রেখেছিলেন, মানে আজকের আগে, সেদিনটা ছিল তিলোত্তমার জন্য বিচার চেয়ে তৃণমূলের মিছিল। 16ই আগস্ট উত্তর কলকাতায় মিছিল শেষে সভা করেছিলেন তৃণমূল নেত্রী। আর আজ তারপর মাঝখানে গ্যাপ 12 দিন, মানে একটা 12 দিনের অখণ্ড নীরবতা ছিল মাঝখানে। খেয়াল করেছেন আপনারা? এই সময়টাই খুব ইন্টারেস্টিং, এই নীরবতাটাও খুব ইন্টারেস্টিং, কারণ নীরবতাও অনেক কিছু বলে, জানেন তো। এই কথা প্রসঙ্গে মনে পড়ে যাচ্ছে আমাদের রাজ্যপাল সিবি আনন্দ বোস, তার একটা বই আছে, সাইলেন্ট সাউন্ডস গুড। যাই হোক, এই যে গোটা মাঝখানটা এরকম একটা নীরবতা আমরা দেখলাম, অখণ্ড নীরবতা। এর কারণটা কি? কারণ কি এটা যে এই মাঝখানের সময়টায় যাবতীয় প্রতিবাদ কর্মসূচির পুরোভাগে ছিল অরাজনৈতিক একটা মোড়ক, পুরো চেহারাটাই ছিল অরাজনৈতিক। এই অরাজনৈতিক ব্যাপারটা কিন্তু রাজনৈতিক নেতাদের কাছে খুব গোলমেলে বিষয়, অস্বস্তির বিষয়, যেরকম যেন কোনো একটা অজানা শত্রু সিলেবাসের বাইরে রয়েছে আর কি, যাকে দেখেও দেখা যায় না। বোঝা যাচ্ছে আছে, কিন্তু দেখা যাচ্ছে না, কিন্তু ক্ষতিটা হয়ে যাচ্ছে। মানে এটা মেঘের আড়ালে থাকা ওই মেঘনাদের মতো। সেই রামায়ণে যেভাবে সে পরের পর বান মেরে গেছিল ওই মেঘের আড়াল থেকে, অদৃশ্য থেকে যুদ্ধ দেখতে না পেলে তাকে লক্ষ্য করে উল্টে বান ছুড়বেন কীরকম করে? নবান্ন অভিযানের শুরুতেও তো আড়ালে থেকে সাহায্য করছিল বিজেপি। শুভেন্দু অধিকারী নিজেই তো বললেন যে তিনি ভলান্টিয়ারি করেছেন, স্বেচ্ছাসেবী। তারপর এলো সেই সময় যখন সুকান্ত মজুমদার ধৃতদের ছাড়াতে লালবাজারে চলে গেলেন, আর আজ তো বিজেপি ঘোষিতভাবেই বন্ধ পালন করলো। অর্থাৎ মেঘের আড়াল থেকে অবশেষে মেঘনাদ বেরিয়ে এলো, আর মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও চেনা ছন্দে ফিরলেন। নীরবতার মানে ঘেরাটোপ থেকে তিনিও বাইরে বেরিয়ে এলেন, কারণ চেনা ফিল্ড, চেনা প্রতিপক্ষ, সেই চেনা মাটি, চেনা পাড়া, চেনা পথে কড়া নাড়ার মতো ব্যাপার আর কি। মুখ্যমন্ত্রী চেনা ছন্দে। এবার ছন্দে ফিরে মমতা বন্দ্যোপাধ্যায় কী বললেন সেটা তো ভাববেন, কিন্তু তার থেকেও বড় কথা কি বললেন না। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি যেটা বললেন না সেটা হলো মহারাষ্ট্র কেরলের কোর্ট বনধকে নিষিদ্ধ ঘোষণা করতে পারলে কলকাতা হাইকোর্ট কেন পারবে না, এটা সরাসরি বললেন না, কিন্তু মর্মার্থ তো তাই। ওই ধর্মঘট বিরোধিতায় করা জনস্বার্থ মামলাটা আদালত কেন গুরুত্ব দিয়ে দেখলো না সেটা নিয়েই ঘুরিয়ে প্রশ্ন তুলে দিলেন আর কি। আর এরপরেই তার সেই চেনা সুর, আইনজীবীদের বলবো বিজেপিকে কোর্টে ছেড়ে দেবেন না।
এর থেকে ছেড়ে দেবেন না, এই শব্দ বন্ধটাকে তুলে নিন। এই একটা কথাকে আপনি কিন্তু নানাভাবে দেখতে পারেন, জানেন তো। আমি ছাড়ার বান্দা নই, এভাবে দেখতে পারেন, বা তোমাকে ছেড়ে দেবো না, এটাও দেখতে পারেন। কিন্তু দুটোই আসলে প্রচ্ছন্ন বা পরোক্ষ, যেরকমভাবে দেখুন হুঁশিয়ারি। এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাটাকে কিভাবে দেখবেন সেটা আপনাদের ব্যাপার। আমি জাস্ট দুটো জিনিস মাথায় রাখতে বলছি আর কি, আমি রাখছি। প্রথমত, মমতা বন্দ্যোপাধ্যায় এই সুরে কথাটা কখন বললেন, আর দ্বিতীয়ত কাকে ফাঁকা জায়গা ছাড়া যাবে না বললেন। দেখো, দুটো প্রশ্নের উত্তর যদি এক বিন্দুতে এসে মেলে তাহলে কিন্তু বুঝে যাবেন যে তৃণমূল আর আরজিকর কাণ্ডে মাঝখানে একটা চেনা ময়দান তৈরি হয়ে গেল কিনা। আর কালকের এই নবান্ন অভিযান, আজকের এই ধর্মঘট, দুটো কর্মসূচি, তো এই কর্মসূচি দুটো কাউকে সুবিধে করে দিল কিনা। দেখুন, আজ মেয়ো রোডে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সভা ছিল। সেই সভামঞ্চ থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় তার 13 বছর আগের একটা স্লোগান, সেটা বদলের ইঙ্গিত দিলেন। ইন্টারেস্টিং না? 2011 সাল রাজ্যে ক্ষমতা আসার পর তৃণমূল নেত্রীর সেই বক্তব্যটা তো চারপাশে ছড়িয়ে গেছিল, বিরাট বিখ্যাত বক্তব্য আর কি, কোট হিসেবে পাওয়া যাবে, বদলা নয় বদল চাই। আর আজ এই 2024-এ মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, তিনি বলেছিলেন বটে যে বদলা নয় বদল চাই, কিন্তু এখন বলছেন যেটা করার দরকার সেটা যেন তৃণমূলের নেতা কর্মীরা করেন। মানে কি করার দরকার, মানে আগে আর যাই হোক আর কি, সেটা ওই বদলা নয় বদল চাই সেটা নয়, একটু অন্য কিছু করার কথা, তাই তো? না হলে আর নতুন করে বললেন কেন যে সেটা আর এখন যেটা বলছেন সেটা করুন। আচ্ছা, কি করতে হবে সেটা তো তৃণমূল নেত্রী বলে দিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছেন। সরাসরি বললেন কি? খানিকটা সরাসরি, কিন্তু অনেকটাই সরাসরি না বলে বলেছেন। ওই দক্ষিণে খোলা জানালার হাত, গাঙ্গুলি গ্রুপ, আপনার পছন্দ বোঝে। এই শহরে নিজের মতো ঘরকে ভালোবাসা। গাঙ্গুলি গ্রুপ, ভরসার বসতবাটি। আমরা বলেছিলাম বদল চাই, বদলা নয়। আজ বলছি ও কথা নয়, আজ বলছি যেটা করার দরকার সেটা আপনারা ভালো বুঝে করবেন। আমি অশান্তি চাই না, যে আপনাকে রোজ কামড়াচ্ছে আপনি তাকে কামড়াবেন না, কিন্তু ফোস্ত করতে পারেন। আপনাদের কাজ হচ্ছে চক্রান্তকারীদের মুখোশ খুলে দিয়ে ফোঁস করতে শিখুন, ফোঁস করতে শিখুন, ফাঁস করে দিন। তার কেটে গেলে সব কথার উত্তর দেওয়া যায় না। মুখ্যমন্ত্রী আগে হিংসা ছড়িয়েছেন ভয়ঙ্করভাবে এবং খুব বিপজ্জনক, ভয় পেয়েছেন, এটা তার প্রতিফল। বদল চাই বদলা নয়, এবার স্লোগান পাল্টে দিশার থেকে দিদি কি বলছে, তা দিদি তার ভাইদের বলছে তোমরা ফোঁস করা শুরু করো, কাল থেকে ফোঁস করা শুরু হয়ে যাবে, ফোঁস ফাঁস শুরু হয়ে যাবে, অর্থাৎ মার দাঙ্গা শুরু হয়ে যাবে কাল থেকে। কবি সুকুমার রায় হয়তো এনার কথা ভেবেই অতীতে লিখে গেছিলেন, এই সাপ জানতো গোটা দুই আনতো। বাংলাতে দুজনই সাপ এখন আছে দেখতে পাচ্ছি আমি। তেরে মেরে ডান্ডা করে দিই ঠান্ডা। যারা ফোঁস করতে আসবে বাংলার জনগণ তাদের তেরে মেরে ডান্ডা করে দিই ঠান্ডা, এই মন্ত্র দিয়েই ঠিক। মানে যেটা বললেন মুখ্যমন্ত্রী, একবার ভাবুন তো, বদলা নয় মানে ওই বদল চাই, তারপরে আছে আর কি, মানে এই ব্যাপারটা তিনি বলছেন না। হ্যাঁ, কী করতে হবে, যেটা করতে হবে, বাকিরা দেখলেন তো হই হই করে উঠলেন। ওই সমঝদারও কে লিয়ে ইশারা হি কাফি হতা হ্যায়, নিশ্চয়ই তাদের জন্য কাফি হয়ে গেছে। এবার মুশকিল একটাই, ফোঁস করার কথাটা বলতে হলো। তৃণমূলের লোকজন ফোঁস করা জানেন না বুঝি, মানে কোথাও গিয়ে একটু আন্ডার এস্টিমেট করছেন কি তৃণমূলের লোকেদের, নিজের দলের লোককে। আসলে স্নেহের ব্যাপার তো একটা আছে, কিন্তু ইন্টারেস্টিং বিষয় হচ্ছে কালকের নবান্ন অভিযানে ছাত্র আছে কিনা যেরকম প্রশ্ন উঠেছিল, তেমনি আজ ওই মেয়ো রোডের মঞ্চে যাদের দিকে তাকিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ওই ফোঁস করার কথাটা বললেন, ফোঁস করার
মন্ত্রটা দিলেন আর কি। সেখানে কতজন ছাত্র আছে তা নিয়েও তো প্রশ্ন উঠেছে। এবার এটা নিয়ে কেন বিতর্ক উঠছে এটা সিরিয়াস বলছি, একদম বুঝতে পারছি না, জানেন তো এটা কি করে হতে পারে। এটা নিয়ে কোনো প্রশ্ন ওঠেই না, কথাতেই তো আছে আমরা যাবৎ বাঁচি তাবৎ শিখি, যতদিন বাঁচি ততদিন শিখি, মানে শেখার কোনো নির্দিষ্ট বয়স নেই। তার মানে যতদিন বেঁচে আছি ততদিন শিখছি, ততদিনই আমরা ছাত্র। তার কথাতেই তো আছে না, ছাত্রানাং অধ্যয়নং তপ, সেই মানসিকতা, মানে ছাত্রদের কাজ তো অধ্যয়ন করা, তাদের তপস্যা হচ্ছে অধ্যয়ন করা। সেই মানসিকতা থেকেই এই তৃণমূল নেত্রীর কথাগুলো অধ্যয়ন করার চেষ্টা করছে। মমতা বন্দ্যোপাধ্যায় কি বললেন আজ? ঠিক বললেন, বদলা নয় বদল চাই বলেছিলাম, এখন সেটা বলছি না, এখন বলছি যেটা করার দরকার সেটা আপনারা ভালো বুঝে করবেন। এটা বলে মমতা বন্দ্যোপাধ্যায় একটু চুপ করে গেলেন এবং তারপর বললেন, কামড়াতে না পারুন ফোঁস করুন। কথাগুলো কোথায় পড়েছিলেন? কথামৃতে। কিন্তু এরকম একটা কথা, মানে অনেকটা বলেও কিছু না বলা বা উজ্জ্ব রাখার উদাহরণ, সেটা কোথায় পেয়েছিলেন? যদি বলি মহাভারতে এরকম উদাহরণ ছিল, মনে পড়ে যাবে তো আপনাদের সেই ইতি গজ। এই জায়গাটাই না একটা অদ্ভুত রকম, একই রকম একটা সেন্টিমেন্ট দেখতে পাচ্ছি, এর তো একটা সিমিলারিটিও আছে, একই রকম একটা ফিলিং হলো না? সেই যুধিষ্ঠিরের বলা অশ্বত্থমা হত হালকা করে ইতিগজ। মমতা বন্দ্যোপাধ্যায় বদলা নয় বদল চাই, এখন বলছি না, এটা বলার পর একটা নীরবতা, তারপর ফোঁস করার কথা। প্রথমে ডিরেকশন, তারপর কি অ্যাকশন। এবার মুশকিলটা কি জানেন? এই মাঝখানের চুপ করে যাওয়ার বার্তাটা না খুব গোলমেলে। ওই চুপ থাকার সময়টা মহা মুশকিলের সময়। যে যার মতো মানে করে নিতে পারে, মানে যার যা মানসিকতা, যার যেরকম বুদ্ধি সে সেরকম মানে করবে, সে সেরকম বুঝবে। আচ্ছা, চুপ করে থাকা অংশটায় মমতা বন্দ্যোপাধ্যায় কি বলতে চেয়েছিলেন সেটা কি ঠিকঠাক আঁচ করতে পেরেছেন তৃণমূলের নেতারা? জানি না, যে যার মতো বুঝছেন হয়তো। এবার সবাই ঠিকও বুঝে থাকতে পারেন। আজ দুর্গাপুরে তিলোত্তমার জন্য বিচার চেয়ে সিপিআইএমের কর্মীরা মিছিল করছিলেন, সেই মিছিলে তৃণমূল হামলা করেছে বলে অভিযোগ যে মিছিল লক্ষ্য করে বোমা ছোড়া হয়। হামলা ঠেকিয়ে পরিস্থিতি ঠান্ডা করতে পুলিশকে বেশ বেগঠেক পেতে হয়েছিল। এবার তৃণমূল কর্মীরা কি ভেবে নিলেন নাকি যে ফোঁস করা মানে বিরোধীদের মিটিং মিছিলকে টার্গেট করা? একই ঘটনা তো দিনহাটাতেও ঘটেছে, সেখানে অবশ্য পুলিশ অ্যাক্টিভ হয়ে উঠেছে। কে যে কোন কথার কি মানে ধরেন কে জানে। দেখুন, তৃণমূল একটা বড় দল, অনেক রকম মানুষ আছেন সেই দলে, আমজনতাকে নিয়ে পার্টি তো, এরকম হয়। সবাই যে একরকম হবে 5 আঙুল কখনো হয় নাকি? তো কেউ একই রকমভাবে বুঝবেন তাও তো নয়, কেউ একটু কমও বুঝতে পারেন। তাহলে তো যে যার মতো করে বুঝলে এই দুর্গাপুরের মতো ঘটনা যে আরও ঘটবে না তার গ্যারান্টি আছে। এই বুঝে নেওয়ার সুযোগটাই তো তৃণমূল এতদিন পাচ্ছিল না, কারণ বুঝে নেওয়ার জায়গাটা তো তৈরি হতে হবে, একটা ময়দান থাকতে হবে, সামনে প্রতিপক্ষ থাকতে হবে। কিন্তু প্রতিপক্ষ হিসেবে যদি সাধারণ মানুষকে বা সাধারণ মানুষের আন্দোলনকে ধরা হয় তাহলে তো আরও বড় গোলমাল। সেটাকে বুঝে নেওয়ার চেষ্টা করলে তো ঝুঁকি থেকে যায়, অনেক বড় ঝুঁকি। এবং সবথেকে বড় কথা, তারা নিজেরাও তো কিছু সময় সেই সাধারণ মানুষের আন্দোলনের মধ্যে ঢুকে পড়ছিলেন। সবারই তো বাড়ি ঘর আছে, সবার বাড়িতেই তো মা, বউ, মেয়ে, বোন আছে না? ফলে সবার মনের মধ্যে কোথাও তিলোত্তমাও আছে এবং তার জন্য সুবিচারের দাবিটাও আছে। ফলে কেউই চেনা মেজাজে ওই রাজনৈতিক ময়দানে নামতে পারছিলেন, জানেন তো। কিন্তু চেনা রাজনৈতিক প্রতিপক্ষকে বুঝে নেওয়ার সুযোগ এসে গেলে তখন আর কোনো ঝুঁকি নেই। বেড়াল কাটতে গেলে প্রথম দিনেই কাটা উচিত। এই রাজ্যের নারী সুরক্ষা নিয়ে যে আন্দোলনের সূত্রপাত, 18-20 দিন ধরে যে আন্দোলনটা ক্রমশ বড় হয়েছে, ফুলে ফেপে উঠছে, একদম একটার থেকে আরেকটা জায়গায় আগুন লাগছে। সমাজের বিভিন্ন ক্ষেত্রের মানুষ যে আন্দোলনকে স্বতঃস্ফূর্তভাবে টেনে নিয়ে গেছেন,
সেই আন্দোলনে যেই বিজেপিকে দেখতে পেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, সঙ্গে সঙ্গে কেন্দ্রীয় সরকারকে নিশানা করে নিয়েছেন, এতটুকু সময় নেননি, বলে দিয়েছেন বিজেপি যদি বাংলাকে অশান্ত করার চেষ্টা করে তাহলে উত্তরপ্রদেশ, বিহার, অসমের মতো রাজ্যগুলো কিন্তু শান্তিতে থাকবে না, এমনকি দিল্লিতে প্রধানমন্ত্রীর চেয়ারও নাকি টলমল করে উঠবে। বাবু, আপনার পার্টিকে দিয়ে আগুন লাগাচ্ছেন, মনে রাখবেন বাংলায় যদি আগুন লাগান আসামও থেমে থাকবে না, নর্থ ইস্টও থেমে থাকবে না, উত্তরপ্রদেশও থেমে থাকবে না, বিহারও থেমে থাকবে না, ঝাড়খণ্ডও থেমে থাকবে না, উড়িষ্যাও থেমে থাকবে না, আর দিল্লিও থেমে থাকবে না। আপনার চেয়ারটা আমরা টলমল করে দেব। চেয়ার দখলের লড়াই, ক্ষমতা থাকলে ভোটে যাও। একজন ভারতবর্ষের ফেডারেল স্ট্রাকচারের মুখ্যমন্ত্রী হয়ে উনি বলছেন বাংলাকে অশান্ত করার চেষ্টা করলে আসাম অশান্ত হবে, মণিপুর অশান্ত হবে, নর্থ ইস্টকে অশান্ত করার কথা বলছি। কার ভাষা? বাংলাদেশের জামাতের ভাষা, ভারত বিরোধী শক্তিগুলোর ভাষা। আমি কেন্দ্রীয় এজেন্সি যারা ভারতবর্ষের আন্তরিক এবং বাহ্যিক সুরক্ষা দেখে তাদের কাছে অনুরোধ জানাবো যে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর সতর্ক দৃষ্টি রাখো। उल्टे चोर कोतवाल को डांटे ममता बनर्जी बीजेपी पर आरोप लगा रही हैं। দেখুন, একটা জিনিস তো বোঝা যাচ্ছে, যতই খেলা হবে বলুন, খেলতে তো একটা প্রতিপক্ষ লাগে, একা একা খেলে তো মজা নেই, তাই না? এবার প্রতিপক্ষকে সামনে চাই, খুঁজে নিতে হয়। আমাদের মুখ্যমন্ত্রী যে সঠিক প্রতিপক্ষকে খুঁজে নিয়েছেন সেটা কিন্তু বুঝিয়ে দিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এক্স হ্যান্ডেলে লিখেছেন যে কি করে অসমকে অশান্ত করার হুঁশিয়ারি দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার খেয়াল করে দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় আর হিমন্ত বিশ্ব শর্মা দুজনেই কিন্তু সিনিয়র লিডার, ট্র্যাডিশনাল রাজনৈতিক ব্যক্তিত্ব, দুজনেই রাজনীতিটা দীর্ঘদিন ধরে করছেন, তাই দুজনেই রাজনীতির এথিক্স মেনে ট্র্যাডিশনালি এগিয়েছেন। এতে তৃণমূল আর বিজেপি দুপক্ষেরই কিন্তু উইন উইন সিচুয়েশন। কি করে বুঝিয়ে বলছি, দেখুন, তৃণমূল প্রথম থেকেই চাইছিল এই আন্দোলনটাকে একটা রাজনৈতিক রঙে চুপিয়ে দিতে। গায়ে যদি একটু রং চুপিয়ে দেওয়া যেত তাহলে অনেক সুবিধে হয়, সাধারণ মানুষের আবেগ টাবেগ না। আসলে গোটাটাই যে বিরোধীদের ষড়যন্ত্র সেটা কিন্তু বলার সুবিধে হয়, যেটা তৃণমূল প্রথম দিন থেকে বলার চেষ্টা করছিল, বলা ভালো বলার স্কোপ খুঁজছিল, যেখানে যেখানে পেয়েছে সেখানেই বলে দিয়েছে। কারণ রাজ্যের শাসক দলের নেতারা জানতেন একবার যদি রাজনীতি চলে আসে গোটা বিষয়টার মধ্যে, আসল বিষয়টা পেছনে চলে যাবে। এবার তিলোত্তমার জন্য জাস্টিস চাই স্লোগান, তদন্তের হাল হকিকত, মেয়েটার ধর্ষণ আর খুনের পেছনে কারা আছে, সেই কারা আছে যাদের কান টানলে অন্য জায়গায় মাথায় টান পড়তে পারে, আরজি করের এই ঘোঘের বাসাটা চিনে ফেলাতেই তিলোত্তমার এই নৃশংস এই করুণ পরিণতি কিনা, এই প্রশ্নগুলো তো উঠছে আছে। এগুলো যত পেছনে চলে যায় ততই ভালো। এই প্রশ্নগুলো এতদিন ধরে রয়েছে, এতদিন তাদের কেউ কিচ্ছু করেনি, কিচ্ছু বলেনি। এই ব্যাপারটা যত বেশি উঠবে তত তো কারা বলেনি, কেন বলেনি, এই প্রশ্নগুলো উঠবে। এই প্রশ্নগুলো ক্রমশ বিস্মৃতির অতলে যদি তলিয়ে দেওয়া যায় একটার পর একটা রাজনৈতিক তর্ক বিতর্কের মধ্যে দিয়ে, তাহলে তো অনেক সুবিধে, তাই না? এই অস্বস্তিকর প্রশ্নগুলো শুনতে হয় না, মানুষের মনে থাকবে না। দেখুন, সাধারণ মানুষের স্মৃতি বিট্রে করলে পরিস্থিতি মোকাবিলা করাটা রাজনীতিকদের জন্য খুব সুবিধাজনক হয়ে যায়। সুতরাং তৃণমূল কেন এই গোটা বিষয়টায় রাজনৈতিক রং, রাজনৈতিক প্রতিপক্ষ খুঁজছিল সেটা তো পরিষ্কার বোঝা গেল। এবার বিজেপির সুযোগটা কোথায়? দেখুন, যে হেমন্ত বিশ্ব শর্মা মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা সূত্র ধরে পুরো বিষয়টার মধ্যে ঢুকে পড়লেন, দেখুন সেই আন্দোলনটা যদি বিজেপি ওন করতে পারে, মানে কোথাও গিয়ে কবজা করতে পারে, তাহলে তাদের রাজ্য এবং কেন্দ্র দুটো জায়গাতেই ফায়দা, ডাবল ফায়দা। এক, তৃণমূলের এ রাজ্যের মহিলা ভোট ব্যাংককে ভাঙার একটা চান্স পাবে, কারণ সব থেকে বেশি যে আবেগটা এই তিলোত্তমার ঘটনায় আহত হয়েছে সেটা এ রাজ্যের মহিলা আবেগ। এবং সত্যি কথা বলতে কি, এটাতে মহিলা পুরুষ দুপক্ষের আবেগই
কোথাও গিয়ে আহত হয়েছে, সবাই খুব আতঙ্কে রয়েছেন। এই মানসিকতাটাকে যদি কোনোভাবে একটুখানি কাজে লাগিয়ে দেওয়া যায় তাহলে তো ফয়দাই ফয়দা। আর দুই, জাতীয় স্তরে প্রচারের সুযোগ পাবে মহিলা মুখ্যমন্ত্রীর রাজ্যে মহিলা ডাক্তার নিরাপত্তা পায় না। ফলে একটা এমন ইস্যু যেখানে ইন্ডিয়া জোটের অন্য শরিকরাও তৃণমূলের পাশে দাঁড়াতে পারবে না, তাই না? এটা তো বিজেপিও ভালো জানে। এই জন্যই কি কালকের নবান্ন অভিযানের পর বিজেপি আজ তড়িঘড়ি বন্ধ ডেকেছিল। এটাও কি বুঝে গেছিল যে কালকের ওই যতই ওই ওখানটায় অরাজনৈতিক বলুক, লোকজন জেনে গেছিল যে ওইটার পেছনে বিজেপি রয়েছে, অথচ কিছু লোক আবার সাধারণ মানুষের আবেগ নিয়ে, যে আবেগে তারা রোজ বাড়ির থেকে বেরিয়ে কোথাও না কোথাও প্রতিবাদে সামিল হচ্ছেন, তারা ওখানটায় পৌঁছে গেছিলেন। এটা ভেবেছিলেন তারা নিশ্চয়ই, কারণ অনেকে থাকতেই পারেন যারা হয়তো নর্মাল করছে, হয়তো বিজেপির সমর্থক বা বিজেপি মনোভাবাপন্ন, কিন্তু রাস্তায় বেরোন না কোনো দিন, তারাও হয়তো বেরিয়েছিলেন। এটা তো তাদের জন্য একটা খুব ভালো লক্ষণ। সেই আবেগটাকে ধরে রাখতেই এবং সেই আবেগটা থাকলেই এই বন্ধ, যেটা ইতিপূর্বে ডেকে বিরাট কিছু সাড়া ঠাড়া পাওয়া যায়নি, সেটা খানিকটা হলো সাড়া ফেলে দেবে, এটাই কি ভেবেছিলেন বিজেপির নেতৃত্ব। তাই জন্যই তড়িঘড়ি এই বন্ধ। দেখুন, শুভেন্দু অধিকারী তো বলেই দিলেন এই আন্দোলনকে টেনে লম্বা করার পরিকল্পনাটা তিনি করে ফেলেছেন। এবার একসঙ্গে নবান্ন, কালীঘাট আর লালবাজারে নাকি অভিযান হবে। জনগণের ধর্মঘট দাবি তিনটা: আরজি করের ধর্ষক এবং চক্রান্তকারীদের ফাঁসি চাই, দফা 1 দাবি 1 মুখ্যমন্ত্রীর পদত্যাগ, আর কালকে যারা গুন্ডামি করেছে পুলিশের শাস্তি। আর এই একটা নবান্ন অভিযান নয়, দেখতে পাবেন ঠিক টাইম, যারা ডাকছে দেখতে পাবেন একদিনে 3টে অভিযান হবে, নবান্ন, লালবাজার আর কালীঘাট। এবার দেখুন, দীর্ঘ আন্দোলন করার জন্য তো সাধারণ মানুষও তৈরি। তারা কেন তৈরি? তারা তাদের আন্দোলনকে ততটাই দীর্ঘায়িত করতে চান যতক্ষণ পর্যন্ত না তিলোত্তমা সুবিচার পাচ্ছেন। এই সুবিচার পাওয়ার পদ্ধতিটা, প্রসেসটা যতটা দীর্ঘায়িত হবে, সাধারণ মানুষেরও কিন্তু প্রতিবাদটা ততটাই দীর্ঘায়িত হওয়ার কথা। শুভেন্দুও তো দীর্ঘায়িত করার চেষ্টা করছেন আন্দোলনকে, সাধারণ মানুষের মতো ভেবে না, একটা জায়গাতে গোটা বিষয়টার থেকে আলাদা চিন্তাভাবনা। তিনিও চাইছেন তৃণমূলের মতোই এই গোটা বিষয়টাকে রাজনীতির আন্ডারে নিয়ে চলে আসতে, রাজনৈতিক কন্ট্রোলে নিয়ে চলে আসতে। শুরুটা গড়িয়ে গেছে, বলটা একটা মোমেন্টাম পেয়ে গেছে, এইবার রাশটা নিয়ে নেওয়া দরকার। রাজনীতি এটাই চায়, কারণ যদি অরাজনৈতিক কোনো কিছু একটু বেশি মোমেন্টাম পেয়ে যায়, তখন কিন্তু সে সামনে কোন রাজনৈতিক দলের পতাকা আছে সেটা দেখবে না, সব উড়িয়ে নিয়ে চলে যাবে। সেই জন্য এইটা হচ্ছে তাদের মনে হচ্ছে এইটা হচ্ছে রাইট টাইম, এইবার হচ্ছে রাজধর। দেখুন, রাজনীতিতে না এই তুলনামূলক আলোচনা দারুণ চলে। তাই শুভেন্দু অধিকারীর কথা নিয়ে এখন 2-4টে কথা বলতে হচ্ছে। নবান্নে বসেন মুখ্যমন্ত্রী, মুখ্যমন্ত্রীর বাড়ি কালীঘাট, এই দুটো জায়গায় অভিযানের কারণ না হয় তিলোত্তমার জন্য বিচারের দাবি হতে পারে। লালবাজার অভিযান, তার কারণ কি শুধুই আরজি করের ঘটনায় বিচারের দাবি, নাকি নবান্ন অভিযান আর আজকের বন্ধে পুলিশের ভূমিকার প্রতিবাদ? দেখুন, আজ রাস্তাঘাটে বাস, অটো সব আছে, দোকানপাটও বেশ কিছু খুলেছে, কিন্তু রাস্তাঘাটে কিছু লোকজন কম বেরিয়েছে। মানে কোথাও কি একটা স্বতঃস্ফূর্ততা কাজ করেছে বিজেপির এই ডাকা বন্ধকে কেন্দ্র করেও? এর মধ্যেও তো জোর করে বন্ধ করার চেষ্টা করেছেন কেউ কেউ, এই অভিযোগও উঠেছে। এবং এই অভিযোগে সজল ঘোষ সহ একাধিক বিজেপি নেতাকে পুলিশ ধরে নিয়ে গেছে। এর মধ্যে সজল ঘোষের গ্রেপ্তারিটা না নজর কেড়েছে, জানেন তো। একটা জায়গায় একজন রাজনৈতিক নেতা, তাকে পুলিশ গ্রেফতার করেছে, করতেই পারে। আজকে অনেক বিজেপি নেতাকে আটক করেছে পুলিশ, সবই ওই জোর করে বন্ধ করার অভিযোগে আর কি। তার মধ্যে লকেট চট্টোপাধ্যায় আছেন, তার মধ্যে শ্রমিক ভট্টাচার্য আছেন, তার মধ্যে অনেকেই আছেন এরকম টুকটাক। কিন্তু সজল ঘোষের কথাটা আলাদা করে বলছি কেন? কারণ একটা প্রশ্ন আছে, জানেন তো, এই সজল ঘোষের বাড়ির দরজাটা কি পুলিশের খুব বেশি পছন্দের কিছু?
এটা মনে হচ্ছে, জানেন তো, এই প্রশ্নটা এলো আর কি মনের মধ্যে। আসলে ওই সেই গজনীর সুলতান মাহমুদ একটা সময় একাধিকবার ভারত আক্রমণ করেছিলেন। একবার সোমনাথ মন্দির থেকে দরজা খুলে নিয়ে গেছিলেন, আর সেই দরজা নিজের বেডরুমে লাগিয়েছিলেন। তার ছিল না বোধহয় বেডরুমের দরজা, যাই হোক। কিন্তু সজল ঘোষের বাড়ির দরজা এর আগে পুলিশ লাথি মেরে ভেঙেছে, সেটা তো আমরা দেখেছি। আর আজ সজল ঘোষকে ধরে নিয়ে যাওয়ার আগে সেই দরজাতেই পুলিশ ঘা কতক কষিয়েছে। বারবার ওই গেট ক্র্যাশ বলে না, সজল ঘোষের বাড়িতে সেটাই করে তারা। আচ্ছা, পুলিশও কি বুঝছে আরজি করের ঘটনার পর থেকে তাদের যত আক্রমণ সহ্য করতে হচ্ছে সেই সব কিছু উসুল করার সুযোগ এসে গেছে? কোথার থেকে সেই বার্তাটা তারা পেল? ফোঁস করার কথা কি তাদের কানেও গেছে? দেখুন, এটা কিন্তু সাম্প্রতিককালে আমরা বারবার দেখছি, জানেন তো, বহু ক্ষেত্রেই বিভিন্নভাবে পুলিশকে আলটিমেটলি কাঠগোড়ায় তুলে দেওয়া হয়। সেটা কখনো রাজনৈতিক নেতারা তোলেন, শীর্ষ নেতৃত্বও তোলেন, পুলিশ মন্ত্রীও তোলেন, আবার সাধারণ মানুষ তারাও তোলে। তাদের কি জ্বালা বলুন তো? তাদের কাজ মানুষকে স্বস্তি দেওয়া, তাদের কাজ মানুষকে শান্তি দেওয়া, শৃঙ্খলা বজায় রাখা, অথচ তাদের বিরুদ্ধেই যাবতীয় অভিযোগ। তারাই হয়ে যান ভিলেন, ভিলেনদের সামলানোর কাজ তাদের, অথচ লোকে তাদের হিরো বলার বদলে ভিলেন বলে ভাবে। কি মুশকিলের জায়গা। এবার এটা তাদের ভেতরে ভেতরে কি একটা ক্ষোভ তৈরি করে না, জ্বালা তৈরি হয় না? ডেফিনেটলি হয়। দেখুন, পুলিশ নর্মাল কোর্সে যে যত যা খুশি বলুন, তারা একটা সুসংহত একটা বাহিনী। সেই বাহিনী তাদের বুক ফাটে তো মুখ ফাটে না নর্মালি, জানেন তো। তারা অর্ডার পালন করতে বাধ্য, এটাও ঠিক। কিন্তু সেই অর্ডারগুলো পালন করতে করতে তারা যখন লোকের কাছে ভিলেন হয়ে যান, সেটা তাদের কাছে কতটা অপমানজনক সেটাও কিন্তু বোঝা যাচ্ছে। এই আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখুন, একজন পুলিশ কর্তার তার একটা লেখা ঘুরে বেড়াচ্ছে। সমস্ত পুলিশের আমি দেখলাম, আমার চেনা জানা যতজন পুলিশের লোকজন আছেন তারা তো দেখলাম শেয়ার করেছেন, সেটা অনেকে আমাকে পাঠিয়েওছেন। তার মানে তাদেরও মনের কথা ওটা। সেখানে যেভাবে পুলিশকে দাগিয়ে দেওয়া হচ্ছে সেটা নিয়ে ক্ষোভ প্রকাশ আছে। খানিকটা মানে ভেতরের ক্ষোভ বেরোচ্ছে, তো তাই জন্য বলা হয়েছে যে আমরা এই করি আপনাদের জন্য, কিন্তু যখন দরকারে কাজের সময় কাজই, কাজ ফুরোলে পাজি, এইরকম একটা মানসিকতা তাদের জন্য দেখে দেওয়া হচ্ছে। কি এইটাই তো বলার চেষ্টা করেছেন। কিন্তু একটা খেয়াল করে দেখুন, এই গোটা বক্তব্যগুলোর মধ্যে দিয়ে কারা কারা তাদের এই কাজের সময় কাজই, কাজ ফুরোলে পাজি করছেন সেটা একটু খেয়াল করে দেখবেন তো। তারাও নিঃসন্দেহে খেয়াল করছেন। সে যাকগে, কিন্তু একটা বিষয় কি জানেন তো, মানে কোথাও গিয়ে পুলিশের ভেতরে যদি এরকম ক্ষোভ বিক্ষোভ তৈরি হতে থাকে না, সেগুলো কখন বেরিয়ে আসবে সেটা কিন্তু যারা তাদের কোথাও গিয়ে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন, রাশ হাতে রাখার চেষ্টা করছেন, তাদের জন্য গোলমেলে, আর তাদের সামনে যারা পড়ে যাবেন তাদের জন্য মুশকিলের বিষয়। সব মিলিয়ে আমাদের সবার জন্যই একটা মুশকিলের পরিস্থিতি তৈরি হচ্ছে। দেখুন, রাজনৈতিক আন্দোলনের মোকাবিলা করাটা কিন্তু পুলিশের কাছে জলভাত, সেখানে যদি পুলিশ হাত খুলে কাজ করতে পারে। কিন্তু নাগরিক সমাজ বা ডাক্তারদের আন্দোলনের সামনে সেটা করার উপায় নেই। সেখানে একটাই মন্ত্র, সংযম। একটা মাস আবেগ তৈরি হয়েছে, সেখানে যদি আরও ফার্দার ঘা পড়ে তাহলে সেটা তো ভিসুভিয়াসের মতো অগ্নুৎপাত শুরু করে দেবে, আগ্নেয়গিরিতে পরিণত হবে। দেখুন, তিলোত্তমার জন্য বিচারের দাবিতে আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের প্রতি তিনি এই সংযমটাই দেখাচ্ছেন বলে আজ কিন্তু পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও পরিষ্কার করে দিয়েছেন। আন্দোলন করেছেন, আমি কোনো ব্যবস্থা আপনাদের বিরুদ্ধে নেব না, তারা বিচার চাইছেন, কিন্তু এবার আস্তে আস্তে জয়েন করুন। তা নাহলে সুপ্রিম কোর্ট কিন্তু সেদিন বলেছিলেন, এরপর থেকে স্টেট গভর্নমেন্টকে পাওয়ার দেওয়া হলো টু টেক অ্যাকশন। আমি অ্যাকশন নিতে চাই না। আমি যদি কারোর বিরুদ্ধে এফআইআর করি তার ভবিষ্যৎটা নষ্ট হয়ে যাবে, সে আর কোথাও চান্স পাবে না। আমি যদি কারোর বিরুদ্ধে লিগালি অ্যাকশন নিই সে বিচার পাবে না, সে মনে রাখবেন তার জীবনটা পুরো নষ্ট হয়ে যাবে।
আমরা সেটা চাই না। দেখুন, সুপ্রিম কোর্ট কাজে ফিরতে বলেছে, এরপরেও জুনিয়র ডাক্তাররা এখানে আন্দোলন করছেন, কারণ তারা মনে করছেন এখানে তাদের নাকের উপর দিয়ে জল বইছে। আসল এই যাবতীয় কিছুর শিকার তো তারা, বাকিরা তাদের সাথে সহমর্মিতা দেখাচ্ছিলেন। আসল লড়াইটা তাদের করতে হবে, এটাই তাদের মনে হচ্ছে। কারণ তিলোত্তমা তাদের সহকর্মী ছিলেন, সহপাঠী ছিলেন। কারণ রাজ্য সরকার তাদের আন্দোলন করতে দিচ্ছে বলে তারা আন্দোলন করতে পারছেন, এটাও কি একটা কারণ? এটাই তো মমতা বন্দ্যোপাধ্যায় বোঝালেন। আসলে রাজ্যের সরকার যদি কোনো ব্যবস্থা নিতে পারত তাহলে তারা নিতেন। সুপ্রিম কোর্ট রাজ্যকে বিষয়টা দেখে নিতে বলার পর রাজ্যের আইনে পথে চলার কিন্তু সুযোগ ছিল, কিন্তু রাজ্য চলেনি। এই কথাটাও মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলনকারীদের মনে করিয়ে দিতে চেয়েছেন। আর এটা মনিয়ে করিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে যে রাজ্য চাইলে আন্দোলনকারীদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নিতে পারত, কিন্তু নিচ্ছে না। কারণ তারা মানবিক, কারণ তারা তাদের দাবির সাথে সহমত। একটা বিষয় জাস্ট বোঝা যাচ্ছে না, জানেন তো, একটা দাবি, ওই তিলোত্তমার জন্য সুবিচারের দাবি, সেই দাবিটার সাথে সবাই সহমত। শাসক সহমত, মুখ্যমন্ত্রী সহমত, অভিষেক বন্দ্যোপাধ্যায় সহমত, তৃণমূলের যাবতীয় নেতা সহমত, বিজেপি সহমত, বামেরা সহমত, সাধারণ মানুষ সহমত, কিন্তু কেউ স্যাটিসফাইড হতে পারছেন না যে সুবিচারটা পাওয়া গেছে বা পাওয়া যাবে। এই বিশ্বাসটা তো নেই। কেন নেই বলুন তো? একটা দাবি যার জন্য সবাই একমত, অথচ কারোর মধ্যেই সেই বিশ্বাসটা নেই। এ তো আজব পরিস্থিতি। বিশ্বাসটা যদি থাকতো তাহলে তো আন্দোলনের দিনে থেমে যেত। ওই রাত বিরেতে সবাই বাড়ির থেকে বেরোতেন না। এখনও রোজ যে একজন না একজন বেরোচ্ছেন, বিভিন্ন গোষ্ঠীতে বেরোচ্ছেন, বিভিন্ন পেশার থেকে বেরোচ্ছেন, সেগুলো তো হতো না। এরকম আজব পরিস্থিতি, সত্যি বলছি। যেরকম এই প্রতিবাদটাও খুব বেশি আমাদের রাজ্য, আমাদের দেশ দেখেনি, তেমন এই পরিস্থিতিটাও বোধহয় কেউ খুব একটা দেখেননি। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন রাজ্যের একটা মানবিক মুখ আছে, তাই তিলোত্তমার বন্ধুদের আন্দোলনে তিনি বাধা দিচ্ছেন না। আজকেও জুনিয়র ডাক্তাররা কলকাতায় মিছিল করেছেন। মুখ্যমন্ত্রী বলছেন সেই মিছিলেও তার সমর্থন আছে, কিন্তু তার সঙ্গে একটা বার্তাও আছে। মুখ্যমন্ত্রী বলেছেন এবার সুপ্রিম কোর্টের নির্দেশকে মাথায় রেখে তার কথা শুনে জুনিয়র ডাক্তাররা কাজে ফিরুন। অর্থাৎ প্রথমে নরম, তারপর রাজ্য কি করতে পারে সেটা বুঝিয়ে দেওয়া, তারপর যেটাকে আপনারা গরম বলেন সেটা বলা, সোজা কথায় হুঁশিয়ারি, আবার তারপর তার সঙ্গে এগেইন পুরো ব্যাপারটা একটা সুগার কোটিং। রাজ্যবাসীর জন্য, সাধারণ মানুষের জন্য কাজে ফিরুন। মুখ্যমন্ত্রীর দুরকম বার্তাকেই কিন্তু রাজ্যের বিরোধীরা আর আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা তারা হুঁশিয়ারি হিসেবে দেখছেন। ঘুর পথে ডাক্তারদেরকে হুমকি দিচ্ছেন। এখন মুখ্যমন্ত্রী তার মেন্টাল স্টেবিলিটি হারিয়ে ফেলেছেন, বাংলার সাধারণ মানুষকে হুমকি দিচ্ছেন, ডাক্তারদেরকে হুমকি দিচ্ছেন। দিদি পশ্চিমবঙ্গের ডাক্তার সমাজকে তাদের আন্দোলনের জন্য থ্রেট করা শুরু করলো। আজকে ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসকে সামনে আর যদি থ্রেট করেছেন সব জীবন নাকি ধ্বংস হয়ে যাবে উনি এফআইআর করলে, অসম্ভব ভয় পেয়েছেন মুখ্যমন্ত্রী, এগুলো তার প্রতিফলন। মেডিকেল ফ্র্যাটার্নিটির মনের কথা উনি পারলে বোঝার চেষ্টা করুন। আজ আন্দোলনের 20 দিন হলো, মুখ্যমন্ত্রী যদি এখনো আমাদের দাবি সম্পর্কে অসচেতন থাকেন তাহলে তো আমাদের দিক থেকে কিছু বলার থাকতে পারে না। আমাদের দাবি মিটলেই আমরা কাজে ফিরব। আমরা তো আমাদের তরফ থেকে বলে দিয়েছি যে যতদিন না আমাদের প্রথম যেই দাবিটা ছিল তিলোত্তমার বিচার বা জাস্টিস, সেটা যতদিন না পাওয়া যাচ্ছে সিজ ওয়ার্ক বন্ধ হবে না। তাহলে কি দাঁড়ালো? গোটা বিষয়টা রাজনীতির ময়দানে এসে পড়ার পর রাজনীতিকরা তাদের পায়ের তলায় একটু শক্ত মাটি পেলেন, ভরসা পেলেন। আর তারপর রাজনীতি যে পথে চলার সে তো চলবেই, সেখানে যা যা বলার তারা বলছেন। পাশাপাশি যেহেতু একটুখানি স্টেপিং পেয়েছেন, তাই জন্য যে জায়গাটা অরাজনৈতিক তার জন্য একটু বার্তা দিয়ে রাখলেন। এতদিন পর্যন্ত সেই বার্তা দেওয়ার মতো শক্ত মাটি পাওয়া যাচ্ছিল না। পাশাপাশি যাদের উদ্দেশ্যে বার্তা, সেই তিলোত্তমার বন্ধুরা, তারা কিভাবে দেখছেন?
তারা পরিষ্কার বলে দিয়েছেন ওই বিচার না পাওয়া পর্যন্ত আন্দোলন চলবে। এর মধ্যে কোনো বিশেষ রাগঢাক গুড়গুড় নেই। বিভিন্ন লোক বিভিন্ন কিছু চাইছেন, কেউ ফাঁসি চাইছেন, মুখ্যমন্ত্রী ফাঁসি চাইছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি এনকাউন্টার চাইছেন, বিভিন্ন লোক বিভিন্ন কিছু চাইছেন। পারলে যাকে পারছেন ধরে সে ছেড়ে দিন। এই যারা আন্দোলনটা করছেন এই তিলোত্তমার বন্ধুরা, তারা কি চাইছেন? সিম্পল, তার মধ্যে কোনো রকম রাগ ঢাক গুড়গুড় কিচ্ছু নেই। বিচার চাইছেন, সুবিচার। সেইটা কবে পাওয়া যাবে? আদালত আর একটি মেয়ের মতো এই বিচার প্রক্রিয়া তো একটা অদ্ভুত জায়গায় পৌঁছে যাচ্ছে ক্রমশ। আরেকটা পক্ষ আছে জানেন তো এই বিচার প্রক্রিয়ায়, আদালত এবং একটি মেয়ে এবং একটি পক্ষ সিবিআই, তারাই এখন যাবতীয় তদন্তের দায়িত্বে। এবার সিবিআই কি করছে? আরজি করের প্রাক্তন অধ্যক্ষ এ রাজ্যের একমাত্র একটা স্পেশাল পোস্টে থাকা, মানে এক্সট্রাঅর্ডিনারি লিভে থাকা, এরকম লোক তো খুব একটা খুঁজে পাওয়া যায় না এই মুহূর্তে রাজ্যের বোধহয় একমাত্র এক্সট্রাঅর্ডিনারি লিভে থাকা সরকারি কর্তা সন্দীপ ঘোষ, তিনি তো সিবিআই দপ্তরে ডেলি প্যাসেঞ্জারি করছেন। মাঝখানে একদিন সিবিআই তার বাড়িতে গিয়ে কোথাও গিয়ে জিজ্ঞাসাবাদ করলো, ভাবলাম এবার বোধহয় তার ওই ওয়ার্ক ফ্রম হোম শুরু হলো না, তারপর দেখলাম আবার পরের দিন যেতে হচ্ছে। আজ নিয়ে 12 দিন পর এই তদন্তকারীদের জিজ্ঞাসাবাদের মুখে পড়ছেন সন্দীপ, জানেন তো। এটা বুঝে উঠতে পারছি না, মানে এরকম লম্বা জিজ্ঞাসাবাদ এর দুটো মানে হয়। এক, কোথাও গিয়ে তিনি সিবিআইয়ের সঙ্গে, মানে যেটা মিম হয়ে ঘুরে বেড়াচ্ছে, সত্যি সত্যি সিবিআইয়ের সঙ্গে মিলেমিশে কাজ করছেন। এই গোটা তদন্তটার ফয়সলা করার জন্য, একটা দিশা দেখানোর জন্য তিনি আপাতত সিবিআইয়েরই একজন হয়ে গেছেন, এরকম একটা ব্যাপার। সেটার বিভিন্ন মানে হয়, আপনারা বোঝার চেষ্টা করুন। কিন্তু সেটা বাদ দিয়ে হয় তাকে এখন অবধি একটা কথাও কিছু বলাতে পারেনি সিবিআই, তাহলে তাদের মনে সংশয় রয়েছে যে তিনি কিছু জানেন কিন্তু সহযোগিতা করছেন না, এবং তার মুখ থেকে যতক্ষণ না কথা বেরোচ্ছে ততক্ষণ তারা না এগোতে পারছে না পেছোতে পারছে, তাই জন্য জেরা চলছে। এটা হতে পারে। অথবা প্রত্যেক দিনই জেরা করতে গিয়ে তারা হয়তো কিছু না কিছু এরকম দিশা দেখতে পাচ্ছে, যাতে তাদের মনে হচ্ছে আর একটু জিজ্ঞাসা করি না, আর একটু হয়তো রাস্তা দেখা যাবে। তার মানে এখনও সঠিক বড় রাস্তা দেখাটা বাকি রয়েছে। দেখুন, এইভাবে টানা এতদিন গ্রেফতার না করে বা হেফাজতে না নিয়ে টানা জিজ্ঞাসাবাদ, এর নজির কিন্তু দেশে খুব বেশি নেই। সন্দীপ ঘোষকে প্রশ্ন করে কোনো উত্তর না পেলে, কোনো ক্লু না পেলে সিবিআই এতদিন তাকে ডাকতো কি না, কিছু সন্দেহ থাকা সেটা নিরসন করার দরকার, সেটা না থাকলে তাকে এভাবে জিজ্ঞাসাবাদ দীর্ঘায়িত হতো কি না, এগুলো তো রয়েছে, ছেড়ে দিন। কিন্তু তার বাইরেও তো একটা বিষয় রয়েছে, আরেকটা প্রশ্ন যাকে নিয়ে এত প্রশ্ন, এত সন্দেহ, পলিগ্রাফ টেস্টের পরেও যাকে ডাকতে হচ্ছে, তার সঙ্গে এই আলাপচারিতাটা গ্রেফতার করে কেন করছে না সিবিআই? নাকি সিবিআই গ্রেফতার করার আগে 5 বার ভাবছে যে পচা শামুকে আবার পা কাটবে না তো? দেখুন, কারণ আছে। গতকাল রেশন দুর্নীতি মামলায় জামিন পেয়েছেন শঙ্করাঢ্য আর বাকিবুর রহমান। মনে আছে এই দুজনের নাম? রেশন দুর্নীতি নিয়ে এদের নিয়ে হইচই পড়ে গেছিল, এদের তো সিবিআই গ্রেফতার করেছিল, কিন্তু তারা তো জামিন পেয়ে গেলেন। জ্যোতিপ্রিয় মল্লিক রয়েছেন, তিনি পেয়ে যাবেন কিনা কেউ জানে না। ওদিকে পার্থ চট্টোপাধ্যায় নিয়োগ দুর্নীতিকাণ্ড, তিনিও যদি কোনোদিন পেয়ে যান, সেখানে অবশ্যই ইডি রয়েছে, যাই হোক, কিন্তু ব্যাপারটা তো একই না। কেন্দ্রীয় এজেন্সি, তাহলে তারা কি একটুখানি বেশি সতর্ক হয়ে গেছে? তাদের মনে হচ্ছে যে গ্রেফতার করে যদি সন্দীপকে হেফাজতে না রাখা যায় বেশি দিন, তাহলে তাদের ভূমিকা নিয়েই প্রশ্ন উঠবে। কারণ এই মামলাটা এমন জায়গায় পৌঁছে গেছে, গোটা বিশ্বের নজর কিন্তু এই রাজ্য আর এই মামলাটায়, এটার অন্য মাত্রায় চলে গেছে, এবং তার ফলে সিবিআইকেও কোনো রকম ঝুঁকি নেওয়ার মতো জায়গায় তারা থাকছে না। তাদের ভূমিকাটাও তো সবার আতশ কাচের তলায় রয়েছে, তাই না? তাই কি তারা এমনভাবে আটঘাট বেঁধে এগোতে চাইছেন যে এমন একটা জায়গায় তারা কোথাও গিয়ে ব্যবস্থা নেবেন যখন তার থেকে আর সেই জাল কেটে কেউ বেরোতে পারবেন না।
মুশকিল কি জানেন, তাদের জন্য চ্যালেঞ্জ কি কম পড়ি আছে? তদন্তকারীদের জন্য কিন্তু আজ চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের সাধারণ সম্পাদক আজ বলেছেন সন্দীপ ঘোষকে কেন গ্রেফতার করছে না সিবিআই। এবার দেখুন, সন্দীপের নাম অভিষেকের মুখে এলেও সেখানে থাকা মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু একবারও সন্দীপের নাম করেননি। একই মঞ্চে তৃণমূল নেত্রী আর তৃণমূলের সাধারণ সম্পাদক ছিলেন, এলেন, রইলেন, কথাও বললেন, কিন্তু দুজনের বক্তব্যের একজনের বক্তব্যে সন্দীপ এলেন, আরেকজন এলেন না। এবং যার বক্তব্য এলেন তিনি সরাসরি গ্রেফতারের কথা বললেন। মানে তিনি নিশ্চিত সন্দীপকে গ্রেফতার করা উচিত। সন্দীপ ঘোষের বিরুদ্ধে এখন অবধি অভিযোগ কিন্তু বিভিন্ন দুর্নীতির। এবার দুর্নীতির অভিযোগ আর সেই অভিযোগে গ্রেফতার হওয়া, দুটোর মধ্যে একটু ফারাক আছে। সেটার জন্য তো তদন্ত করে দেখে তারপর লোকে গ্রেফতার টেপ্তার করে। এত নিশ্চিত কেন হয়ে গেলেন? এটা যদি আপনারা ভাবেন তাহলে একটু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওই প্রথম দিন থেকে পর বক্তব্যগুলো দেখুন। অভিষেক বন্দ্যোপাধ্যায় এখন পর্যন্ত সেই বক্তব্যই রেখেছেন যে বক্তব্যগুলো সাধারণ মানুষের মনে রয়েছে, সেই প্রশ্নগুলোই তুলেছেন যেগুলো সাধারণ মানুষের প্রশ্ন। তার বাইরে তিনি একটা কথাও এখন অবধি বলেননি। এই সন্দীপ ঘোষের গ্রেফতারির দাবিটা কিন্তু সমস্ত সাধারণ মানুষের মনে মনে ঘুরছে। মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্যের মধ্যে মানে দুটো পাশাপাশি এলেন, তো বসলেন, বক্তব্য রাখলেন একটা জায়গায়, তাহলে আমরা কি বলবো? মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, নাকি দুজনের নামের মধ্যে একটা বনাম বসিয়ে দেবেন বিরোধীরা? সে কথাও তো মনে হচ্ছে আজ না বললেই নয়। দেখুন, সেপ্টেম্বরেই রাজ্য বিধানসভায় নতুন আইন আসছে। মেয়র রোডে শামিয়ানা ঢাকা সভায় মুখ্যমন্ত্রী রাগ ঢাক না করেই বলে দিয়েছেন যে বিধানসভায় এই ধর্ষকদের শাস্তির জন্য বিল পাশ করিয়ে নেবেন। এবার এটা সাধারণ মানুষের মনের কথা নাকি এটা রাজনৈতিক বিতর্কের জন্ম দেওয়া কথা, সেটাও তো পরবর্তী ক্ষেত্রে বোঝা যাবে। আমরা ওয়েস্ট বেঙ্গল অ্যাসেম্বলি থেকে আগামী 10 দিনের মধ্যে ধর্ষকের ফাঁসি চাই, এই বিল আমরা পাশ করে রাজ্যপালের কাছে পাঠাবো। আমি জানি রাজার পাঠ, রাজাবাবু কিছু করবে না, না করলে মেয়েরা মনে রাখবেন রাজভবনে গিয়ে বসে থাকবে ঘন্টার পর ঘন্টা, ভাইরাও থাকবে। এ বিল সই করতে হবে, রাজ্যপালের কাছে, রাষ্ট্রপতির কাছে পাঠিয়ে দিয়ে দায়িত্ব সারলে হবে না। ফের একবার তিলোত্তমার আবেগকে রাজনীতির ময়দানে এনে ফেলা। ধর্ষকের শাস্তি, হ্যাঁ, তিলোত্তমার ক্ষেত্রে এই সুবিচারই তো চাইছে সমস্ত মানুষ, সাধারণ মানুষ। এবার সেইখান থেকে বক্তব্যটা শুরু, কিন্তু তারপর ওটা ওই বিধানসভায় আইন পাশ করে সেটা রাজ্যপালের কাছে পাঠানো। রাজ্যপাল কিছু করবেন না সেটা নিয়ে আগের থেকেই মোটামুটি একটা ধারণা তৈরি রয়েছে। সুতরাং তার পরবর্তী কর্মসূচি কী হবে সেটাও রাজনৈতিক কর্মসূচি, ওই রাজভবন ঘেরাও, সেটাও হয়ে গেল। মানে পুরোটা কিন্তু রাজনৈতিক সরণিতে বইয়ে দেওয়ার ব্যবস্থাটা একদম পাকা, কিন্তু ওই তিলোত্তমার আবেগটাকে ধরে রেখে। যে কোনো রাজ্যের নিজস্ব ফৌজদারি আইন থাকতেই পারে। মুম্বাইয়ে হামলাকারী আজমল কাসাবের বিরুদ্ধে মকোকা আইনেও তো চার্জ গঠন হয়েছিল, সেটা তো ওখানকার আইন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ধর্ষকের ফাঁসি চেয়ে আইন পাশ করাতে চান, কিন্তু 7 দিনে এরকম একটা কঠিন আইনের খসড়া তৈরি হয়ে যাবে, তাতে কোনো ফাঁক থাকবে না তো। দেখুন, কামদুনির অভিযুক্তরা কিন্তু এই আইনের ফাঁক দিয়েই গলে বেরিয়ে গেছেন। 3 জন বেকসুর খালাস, একজন ফাঁসির থেকে যাবজ্জীবন হয়ে গেছেন। হাইকোর্টের রায়ে বলা হয়েছে যে পুলিশের প্রমাণ সংগ্রহে বা যে প্রমাণ তারা পেশ করেছে তথ্য প্রমাণের মধ্যে ফাঁক ছিল। তবে মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন তারা দ্রুত বিচারে ফাঁসি দিয়েছিলেন, হাইকোর্টে গিয়ে মুক্ত হয়ে গেছে।
তাহলে কেমন আইন প্রয়োজন যাতে দ্রুত বিচারের ফাঁসির ব্যবস্থা থাকবে, তারপর হাইকোর্টে গিয়ে যদি দোষীরা ছাড়া পেয়ে যায় তাহলে সেটা হাইকোর্টের দায়িত্ব থাকবে নাকি অন্য কিছু ব্যবস্থা হবে কে জানে। মানে ফাস্ট ফুডের মতোই ফাস্ট ট্রায়াল প্রয়োজন, আর ট্রায়াল শেষে ফাঁসির আদেশ, এটা একদম ফিক্সড হতে হবে। তারপর 10 বছর বাদে যদি হাইকোর্ট দোষীদের মুক্তিও দিয়ে দেয় তাতে আর কি আছে, ততদিনে 2টো লোকসভা 2টো বিধানসভা নির্বাচন পেরিয়ে যাবে। কামদুনি কাণ্ড কি এখন ভোটের ইস্যু নাকি কেউ বলেন? এখন শুনতে পেয়েছেন ওই তো টুম্পা কয়েলরা বেরোন রাস্তায় ঘুরে বেড়ান, বিভিন্ন আন্দোলনে যোগ দেন, আলাদা করে কেউ বাড়তি গুরুত্ব দেন? আর এই আইনের রাজনৈতিক লাভটা দেখুন। প্রথমত ভোটারদের একটা বার্তা দেওয়া গেল যে তৃণমূল সরকার তারা মনে করে ধর্ষকের শাস্তি একমাত্র ফাঁসি। আর দ্বিতীয়ত 2 শত্রুকে ফ্যাসাদে ফেলা গেল। প্রথম শত্রু নিঃসন্দেহে রাজ্যপাল, তার সাথে রাজ্যের কিসের শত্রুতা সেটা তো আলাদা করে বলার দরকার নেই। আর তিনি কি করবেন সেটাও সবাই জানেন, মুখ্যমন্ত্রী তো জানেনই, বলে দিলেন। এবার প্রশ্ন হচ্ছে রাজভবনের সামনে তো 144 ধারা থাকে, শুভেন্দু অধিকারীকে ঢুকতে দেওয়া হয়নি, তৃণমূলের মহিলারা ধর্ণা দেবেন কি করে? মুখ্যমন্ত্রী তো আবার পুলিশ মন্ত্রীও, কলকাতা পুলিশকে এর সাফাই দিতে হলে তো আরও কয়েকটা বিচ্ছিন্ন বক্তব্য রাখতে হবে। মানে এখানে শত্রুর পাশাপাশি মিত্ররাও বিপদে পড়ে যেতে পারে, জানেন তো। দ্বিতীয় শত্রু বিজেপি। বিল নিয়ে ভোটাভুটি হলে বিজেপি কি করবে? বিরোধিতা করতে পারবে না, আবার ওয়াকআউটও করতে পারবে না। আর সমর্থন করলে বিধানসভায় সরকারের সদিচ্ছাকে কার্যত সার্টিফিকেট দিয়ে দেওয়া হবে। তাহলে আর এত আন্দোলন কিসের জন্য, কার বিরুদ্ধে, সেই প্রশ্ন তো উঠবে। তাহলে আন্দোলন করার কোনো মানে আছে নাকি? তাহলে উপায়, যদি বিল পেশের আগের দিন প্রথামাফিক বিলের খসড়া সব বিধায়ককে দেওয়া হয় তাহলে শুভেন্দু অধিকারীকে আইন বিশেষজ্ঞের সাথে কথা বলতে বলতে রাত জাগতে হবে এবং ওই বিলে খুঁত খুঁজে বের করতে হবে, এমন খুঁত যা সংবিধানের কোনো অনুচ্ছেদকে লঙ্ঘন করেছে অথবা সেই ফাঁক দিয়ে অপরাধী গলে যেতে পারে, এরকম একটা ব্যাপার খুঁজে বার করতে হবে। তারপর বিলটা পুনর্বিবেচনার দাবি জানিয়ে এগোতে পারে বিজেপি। রাজ্যপালও এই কৌশল নিতে পারেন, কিন্তু তার হাতে সময় বিজেপির থেকে একটু বেশি। বিজেপির হাতে সময় মাত্র 1 রাত। আর যদি খসড়া না বিলি করেই বিল পেশ হয় তাহলে তো অবশ্য বিরোধিতার রাস্তা খুলেই গেল, তখন তো আর কোনো কথাই নেই। সে তো ভালো কথা করুন উনি, কিন্তু আইনের ফাঁকে দর্শনকারী বেরিয়ে না যায় কামধনুর মতো। আপনার পুলিশ কামদুনি কাণ্ডে নির্যাতিতাকে কেন জাস্টিস দিতে পারেনি? সেইভাবে কি প্রশাসন তিনি তৈরি করতে পেরেছেন? তাহলে এটা সফল হবে, নয়তো আইনের কোনো কার্যকারী ভূমিকা থাকবে। 10 বছরে পুলিশ মন্ত্রী হয়ে একটাকেও ফাঁসি দিতে পারেননি, বরঞ্চ যারা এই অপরাধ করেছেন তাদেরকে পুলিশ প্রহারায় রেখেছেন। আমি জানি না বিধানসভা কোনো আইন পাস করতে পারে কি পারে না, যতদূর আমার জানা আছে আইন পাস করতে হলে লোকসভা এবং রাজ্যসভায় পাস করতে হয়। দেখুন, একটা তীর 3টে বার্তা, ভোটার, বিজেপি, রাজ্যপাল, নিশানা 3টে পাখি মরবে। কিন্তু এই 3টে পাখির বাইরে এই তীর কিন্তু আরেকটা বার্তা স্পষ্ট করে দেবে, জানেন তো। সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা, স্পষ্ট বার্তা। এ রাজ্যে এবং দলে এখনও শেষ কথা তিনিই বলবেন, তিনিই বিল আনবেন, তিনি ধর্ষককে সাজা দেবেন। এদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনিও তো একটা অন্যরকম বার্তা দিয়ে বসে আছেন। ধর্ষণের বিরুদ্ধে শক্তিশালী কেন্দ্রীয় আইন আনার দাবি জানিয়েছেন তৃণমূলের সাধারণ সম্পাদক এবং এই আইনের দাবিতে দিল্লিতে আন্দোলনের দাবিও জানিয়েছেন। তিনি মনে করিয়ে দিয়েছেন তিনি 100 দিনের কাজের দাবিতে দিল্লিতে আন্দোলন করেছেন। মানে একই পার্টিতে একই মঞ্চে দুজন আমি হয়ে গেল। তো দুজন আমি মিলে আমরা হচ্ছে কি, সেটা তখনই বলা যাবে যদি দেখা যায় রাজ্য বিধানসভায় পাশ করা বিল আর কেন্দ্রে অভিষেকের পেশ করা প্রাইভেট বিলের খসড়া হুবহু এক। কিন্তু একটু এদিক ওদিক হলে, ওই যেরকম ওই কতদিন সময়ের মধ্যে বিচার শেষ করতে হবে, অভিষেকের 50 দিন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের 15 দিন, এরকম যদি এদিক ওদিক হয়, মিসম্যাচ হয়, তাহলে কিন্তু বিজেপি এদিক ওদিক বলার সুযোগ পেয়ে যাবে। কেন্দ্রের সরকার যদি এই আইন না আনে তাহলে প্রাইভেট মেম্বার বিলের মাধ্যমে আমি এই আইন মুভ করব দিল্লির সাংসদ।
প্রত্যেকটা সাংসদের অধিকার আছে প্রাইভেট মেম্বার বিল মুভ করে সেটা আইন হিসেবে আইনসভায় পাস করিয়ে, বিল হিসেবে আইনসভায় পাস করিয়ে আইন তৈরি করা। প্রাইভেট মেম্বার বিল শুক্রবার করে হয় এবং সেই বিল ইন্ট্রোডিউস হয় এবং তারপরে সরকার যদি মনে করে তারপরে আলোচনা হয়। প্রাইভেট মেম্বার বিলে কিছু হয় না, লোককে বোকা বানানো যায়। আমি বললাম কানে দুল, লাল চুলদেরকে বোকা বানানো যায়, শিক্ষিত মানুষকে বোকা বানানো যায় না। দেখুন, ইংরেজিতে একটা কথা আছে যার বাংলা হচ্ছে বেড়ালের গলায় ঘন্টিটা বাঁধবে কে। বিধানসভায় ধর্ষণ বিরোধী বিল পাশ করে বিজেপির মুখে না হয় লিউকোপ্লাস সারানো গেল, ধর্ণা নিয়ে রাজ্যপালের গলাতেও না হয় ফাঁস দেওয়া গেল, বিরোধীদের যা অভিযোগ সেই মানুষের চোখে পট্টিটাও না হয় পরানো গেল, কিন্তু ফাঁসির দড়িটা কোন গলায় পরানো হবে? আমরা তো ঘুরে ফিরে সেই একই প্রশ্নে গিয়ে আটকাবো। সঞ্জয় তো হাড় মানা হাড়ের মতো ফাঁসির দড়ি গলায় দিতে রাজি ছিলেন, কিন্তু সিবিআইয়ের কাছে গিয়ে বলতে শুরু করেছেন আমি দোষ করিনি হুজুর। এবার সঞ্জয়ই একমাত্র অপরাধী এটা বোঝানোর কিন্তু একটা মরিয়া চেষ্টা চলছে, কিন্তু এটা যে একজনের কাজ সেটা তো শাসক দলেরই অনেকে মানছেন না। শান্তনু সেন, চন্দ্রনাথ সিনহা, সুখেন্দু শেখর রায়, বেসুরো তো বলার লোক কম পাওয়া যাচ্ছে না। এবার প্রশ্ন হচ্ছে অভিষেক কি ভাবছেন? আজ কিন্তু তৃণমূলের এই সভায় অভিষেক বন্দ্যোপাধ্যায় দোষীরা, অপরাধীরা সব বহু বচনের কথাগুলো বলেছেন। মানে যদি সঞ্জয় হয়, শুধু সঞ্জয় নয় কেন, তাই না? ওরা অপরাধীরা কেন, তাই তো? কেসটা ওপেন অ্যান্ড শার্ট কেস বলে কিছু মানুষ যে প্রচার করছে, তার মানে সেটা সবাই হয়তো ওরকমভাবে বিশ্বাস করছেন না, এমনকি হয়তো অভিষেকও বিশ্বাস করতে পারছেন না। যারা দোষী তাদের কঠোর ব্যবস্থা নিয়ে বিচার ব্যবস্থা যাতে দ্রুত বিচার সম্পূর্ণ করে প্রকৃত দোষীদের শাস্তি দেওয়ার ব্যবস্থা করে। কেন 14 দিন এই খুন আর ধর্ষণের মামলায় সন্দীপ ঘোষ অ্যারেস্ট হয়নি, সিবিআইকে জবাব দিতে হবে। আমরা চাই প্রকৃত দোষীরা শাস্তি পাক। যারা এই নারকীয় বর্বর ঘটনার সাথে যুক্ত তাদের সমাজে থাকার অধিকার নেই। যারা এই ঘটনার সাথে যুক্ত সে যে কোনো রাজনৈতিক দল হোক, কঠোর থেকে কঠোরতম শাস্তি হোক। সিবিআই কিছুই করছে না, আমি এখন কোনো রেজাল্ট পাইনি। এখন আমরা পরিবার 10 দিন 11 দিন হয়ে গেল সন্দীপ ঘোষ খালি যাচ্ছে সিডিও কমপ্লেক্সে ফিরছে। উনি কেন ধরা পড়ছেন না? ওনার নামে তো এফআইআরও হয়েছে। সন্দীপ ঘোষ প্রিন্সিপাল, হ্যাঁ উনি হয়তো ধরছে না, সিবিআই তো অনেক দিন ধরে জেরা করছে। কেন ধরছে না কি জানি, আপনারা সেখানে গিয়ে একটু দেখুন। দেখুন, ঠিক যেখান থেকে যে দলেরই লোক হোক না কেন তাকে গ্রেফতারির দাবি তুলেছেন অভিষেক, যেখানে তিনি ওই প্লুরাল নাম্বারে সব প্রশ্নগুলো তুলেছেন যারা, সেখানে তিনি আরও একটা দাবি তুলেছেন, সন্দীপ ঘোষকে গ্রেফতার করার দাবি। হঠাৎ সন্দীপ ঘোষকে গ্রেফতারের দাবি কেন? এইরকম কথা বলেই তো একটা সময় ওই সুখেন্দু শেখর রায় তিনি একটা অদ্ভুত জায়গায় পড়ে গেছেন আর কি। দল তাকে এখন অদ্ভুত জায়গায় রেখে দিয়েছে, তার অবস্থানটা বোঝা যাচ্ছে না। মানে কোথাও গিয়ে তাহলে তিনি একলা নন। দেখুন, অভিষেক বন্দ্যোপাধ্যায় সন্দীপ ঘোষের গ্রেফতারির এই দাবিটা তোলায় একটা যেরকম প্রশ্ন যে সন্দীপ ঘোষকে গ্রেফতার করা উচিত, এটা নিয়ে তিনি কোন জায়গার থেকে নিশ্চিত হচ্ছেন, এটা যেরকম রয়েছে সেরকম এই নামটা নিয়ে কি অভিষেক কাউকে দ্বিধায় ফেললেন? দেখুন, আমরা জানি বিজেপি মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ দাবি করেছে। কাল বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার লালবাজারের সামনে বসে বলেছেন তৃণমূলের অন্য কেউ মুখ্যমন্ত্রী হন, কিন্তু এই মুখ্যমন্ত্রী পদত্যাগ করুন। আর আজ তৃণমূল ছাত্র পরিষদের সভায় মঞ্চে উপস্থিত থাকাকালীন অভিষেক বারবার শোনালেন ওই কথাটা, বিজেপি মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ দাবি করেছেন, নিন্দার সুরেই বললেন, কিন্তু বললেন মমতা বন্দ্যোপাধ্যায়ও বললেন। সবার মনে কি তাহলে ওই বিষয়টা খুব লেগেছে?